বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসাইন সিদ্দিকী, অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন ASM সুজাউদ্দিন, কেন্দ্রীয় সদস্য, জাতীয় নাগরিক কমিটি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। এবং আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরতে চাই, এরপর আপনাদের সাথে আলোচনায় চলে যাব। প্রথমে যে তথ্যটি আমার হাতে রয়েছে তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়ে নিশ্চিত নয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। নোটিশ জারি হলে তা পুলিশের NCB শাখা জানতে পারবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এদিকে ইন্টারপোলের ওয়েবসাইটে এই সংক্রান্ত কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি। স্থানীয় গণমাধ্যমকে পুলিশ সদর দফতরের মুখপাত্র AIG এনামুল হক সাগর জানিয়েছেন, শেখ হাসিনাকে ইন্টারপোলের রেড নোটিশের বিষয়ে যে তথ্য দেওয়া হয়েছে তা সঠিক নয়। শেখ হাসিনাকে বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে বাংলাদেশ ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদন করে রেখেছে চিফ প্রসিকিউটর। যদিও এ নিয়ে আমরা এখনো তেমন কোনো অগ্রগতি দেখতে পাইনি অথবা জানাইনি সরকারের পক্ষ থেকে। পরবর্তী যে তথ্যটি তা হচ্ছে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন বিদেশে পাচারের অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। এটি রবিবার দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পরবর্তীতে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রধান বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন কারা নির্বাচনে আসবে, কারা যোগ্য কারা যোগ্য নয় সে সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে। আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেয়া। সময়সীমা সম্পর্কে বদিউল আলম মজুমদার বলেছেন, আমাদের সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমাদের প্রজ্ঞাপনটা জারি হয়েছে 3 তারিখ। আমরা আশা করি 31 ডিসেম্বরের মধ্যেই সুপারিশ দেব। আর নির্বাচনের ব্যাপারে ব্যাপক দাবি আছে। প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচনী ট্রেনটা যেন ট্র্যাকে ওঠে, এজন্য প্রথম কাজটা ছিল নির্বাচন কমিশন গঠন করা। ওনারা অর্থাৎ সরকার তাই করেছেন। আমাদের কাজের সঙ্গে তাদের কাজের কোনো রকম সাংঘর্ষিক অবস্থা বিরাজ করছে না। তাদের আরও অনেক কাজ আছে, ভোটার তালিকা প্রণয়ন সহ নানা কাজগুলো শুরু করা দরকার, এমনটা তিনি বলেছেন। এবং এরপর যদি দেখি যে জাতীয় নাগরিক কমিটির যে সদস্য সচিব আক্তার হোসেন, তিনি বলেছেন আইনি দিক থেকে আওয়ামী লীগের ভোটের প্রতিযোগিতা করতে বাধা না থাকলেও ছাত্র জনতা এবং দেশের আপামর মানুষ ফ্যাসিবাদী ও গণহত্যাকারী দলটিকে দেশের রাজনীতিতে আর কোনোভাবে যুক্ত হতে দেবে না। নতুন রাজনৈতিক দল ঘোষণা নিয়ে আক্তার হোসেন বলেছেন, দেশের মানুষ চান নতুন একটি রাজনৈতিক শক্তির আবির্ভাব হোক। আমরা বিশ্বাস করি সেই রাজনৈতিক শক্তি সামনের দিন দেশকে নেতৃত্ব দেবে, দেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করবে, দেশের মেহনতি মানুষের মুক্তির দিশারি হয়ে উঠবে। এবং নতুন রাজনৈতিক দলের নামকরণ নিয়ে আক্তার হোসেন বলেছেন, দেশের জনগণের কাছে প্রস্তাব চাওয়া হয়েছে, অনেক নাম প্রস্তাব এসেছে, সব বিষয় বিবেচনায় রেখে নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলের নামকরণ ঠিক করা হয়। এবং আরও একটি বিষয় আক্তার হোসেন বলেছেন যে তারা দেশে মধ্যপন্থী রাজনীতির চর্চা করতে চান, যে রাজনীতির ভিত্তি হবে বাংলাদেশের স্বার্থ, এবং এই সংশ্লিষ্ট আরও বেশ কিছু কথা তিনি বলেছেন। পরবর্তীতে যদি দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, তিনি বলেছেন যে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগর গুরুত্ব দিন দিন বাড়ছে বঙ্গোপসাগরের। এ কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরে বড় বড় শক্তির নজরে পড়েছে। এটা এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার। এবং সবশেষ ছোট করে আরও দুটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে সীমান্তে দুর্নীতির আশ্রয় নিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে এবং এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেছেন, আমাদের মনে রাখতে হবে সীমান্তে প্রচুর দুর্নীতি আছে, এটি সত্য, অস্বীকার করার কোনো উপায় নেই। রোহিঙ্গারা দুর্নীতির মাধ্যমে ঢুকছে, নৌকা নিয়ে ঢুকছে, তারা যে কোনো একটি সীমান্ত দিয়ে ঢুকছে, বিষয়টি এমনও না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকছে, এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে। এবং সবশেষ যে তথ্যটি একটু ছোট করে দিতে চাই তা হচ্ছে যে ডিসেম্বর মাসের প্রথম 21 দিনে দেশে বাংলাদেশে বৈধপথে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স পাঠিয়েছে প্রবাসীরা দেশীয় মুদ্রায়, যার পরিমাণ 24,000 কোটি টাকার বেশি। বাংলাদেশীয় মুদ্রায় দৈনিক গড়ে রেমিটেন্স গেছে বাংলাদেশে $9,52,00,000 বা 1,142 কোটি টাকা। এবং এটি রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত যে সবশেষ হালনাগাদ প্রতিবেদন, সেখান থেকে এই তথ্য জানা গেছে। রেমিটেন্স বা প্রবাসী আয়ের ধারা যদি অব্যাহত থাকলে ডিসেম্বরে দেশের রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসার প্রত্যাশা করছে সংশ্লিষ্ট খাত। এই ছিল কিছু তথ্য। আমি সরাসরি চলে যাব প্রশ্নে। আমি একটু যেতে চাই প্রথমে ASM সুজাউদ্দিন, আপনার কাছে। এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রেড নোটিশ জারির বিষয়টি নিয়ে যে সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে,
এক একজনের আসলে আমরা এক এক রকম বক্তব্য দেখতে পাচ্ছি। আপনিও নিশ্চয়ই বিষয়টি খেয়াল করেছেন। কেউই আসলে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। স্পষ্ট নয় বিষয়টি, যদি আমি বলি যে স্পষ্ট নয় যে রেড নোটিশ কি জারি করা হয়েছে, না আবেদন করা হয়েছে, আবেদন গ্রহণ করা হয়েছে, আসলে বিষয়টি কি পর্যায়ে রয়েছে অথবা কি হচ্ছে। আপনি কি মনে করেন যে এই বিষয়টি নিয়ে আসলে এক ধরনের সমন্বয়হীনতা আসলে দেখা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং সাথে যারা শুনছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি 5 আগস্ট তো আসলে সারা বাংলাদেশের প্রতিটা মানুষ খুনি শেখ হাসিনাকে আসলে রেড নোটিশ তো বহু আগেই দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে এই ধরনের রেড নোটিশের যে এক্সাম্পল যেটা আছে সেটা তো আমরা এটা পৃথিবীর ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে আইনি প্রক্রিয়ায় যে প্রসেসগুলোর কথা বলা হচ্ছে সেই প্রসেসগুলো আমরাও শুনেছি এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যম দিয়ে আমরা এটা জেনেছি। এবং মূল যে ব্যাপারটা হচ্ছে যে আসলে জনগণ তার জন আকাঙ্ক্ষা আসলে কি চায়। জনগণ তো আসলে তাকে কখনোই চায় না। জনগণ তো অনেক আগেই শুধুমাত্র ফেসিস্ট হাসিনাকে নয়, ফেসিস্ট হাসিনার মস্তিষ্ককে সাথে সকল ধরনের অস্তিত্বকে আসলে রেড নোটিশ জারি করেছে সেই বহু আগে, বিশেষ করে 5 আগস্টের পরবর্তী সময়ে। তো সেই জায়গা থেকে আমরা ইতিমধ্যে এরকম একটা রিপোর্টের কথা আমরা জানি। কিন্তু মূল যে বিষয়টা সেটা হচ্ছে যে শেখ হাসিনার যে বিচার, যে বাংলাদেশের গণমানুষের উপরে, বাংলাদেশের জনগণের উপরে যে হত্যাকাণ্ডটা চালিয়েছেন, সেটা তো অবশ্যই একটা দেশীয় পর্যায়ে একটা বিচার আছে, সেটা আন্তর্জাতিক পর্যায়ে একটা বিচারের ব্যবস্থার কথা আমরা জানি, সেটার একটা নির্দিষ্ট প্রসেস আছে। এখানে যে কথাগুলো হচ্ছে সেটা আসলে বিভিন্ন পর্যায় থেকে কথাগুলো বলা হচ্ছে, কিন্তু আমরা যেটা জানি যে এটা একটা নির্দিষ্ট প্রক্রিয়া, সেই প্রক্রিয়া একটা চলমান রয়েছে। ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে যদি ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন আপনি কিছু যোগ করতে চান এই বিষয়ে, যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজ কেমন দেখছেন? জি, ধন্যবাদ। দেখুন, বিষয়টা হচ্ছে যে রেড নোটিশ এবং রেড নোটিশের সত্যতা নিয়ে আপনি যে বিষয়টা উত্থাপন করেছেন, বিষয়টা পরিষ্কার যে কোন ধরনের রাষ্ট্রীয় এজেন্সি যার সত্যতা স্বীকার করে নাই সেই নিয়ে আসলে প্রকৃতপক্ষে কথা বলা না, আসলে দেখার বিষয় যে কি ঘটতে যাচ্ছে। এবং রাষ্ট্র যেহেতু, আমি বলবো যে রাষ্ট্র যেহেতু একটা প্রক্রিয়া অবলম্বন করে কোনো কিছু করতে চাচ্ছে এবং সেই জায়গা থেকে প্রত্যাবর্তনের বিষয়েও বিভিন্ন ধরনের প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। এখন রাষ্ট্রযন্ত্র কিভাবে কাজ করে এবং রাষ্ট্রযন্ত্র আসলে এটা তো দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক এবং ইন্টারন্যাশনাল ইস্যু, তো সেই জায়গাগুলাকে কিভাবে দেখে এবং জনগণ কিভাবে দেখে, সেই জায়গাগুলো এখন সামনে আসলে দেখার বিষয়। জি, আপনাকে ধন্যবাদ। আমি একটু সুজাউদ্দিন আবারও আপনার কাছে আসি যে এই বিষয়টি নিয়ে। এই যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের যে প্রধান বদিউল আলম মজুমদার, তিনি বলেছেন কারা নির্বাচনে আসবেন, কারা যোগ্য, কারা অযোগ্য অথবা কারা যোগ্য নয়, সেই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এগুলো নির্বাচন কমিশন দেখবে কারা নির্বাচন করবে কি করবে না। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে আমি যেমন শুরুতে বলছিলাম যে বলা হচ্ছে যে আইনি দিক থেকে বাধা না দিলেও আওয়ামী লীগ যাতে ভোটে আসতে না পারে সেই চেষ্টা করবে জাতীয় নাগরিক কমিটি। কেন এই ধরনের মানে কথা আপনাদের পক্ষ থেকে বলা হচ্ছে? যদি আইনি বাধা না থাকে তাহলে জাতীয় নাগরিক কমিটি কেন বাধা দেবে? আচ্ছা, দেখুন, জাতীয় নাগরিক কমিটি যে স্পিরিটের উপর ভর করে, যে স্পিরিটটা ধারণ করে, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট। বিশেষ করে আমরা 5 আগস্টের যে পরবর্তী ঘটনাগুলো আমরা দেখতে পাই এবং 5 আগস্টের সময় যেটা হয়েছে সেটা তো জনমানুষের এবং গণমানুষের আকাঙ্ক্ষা। তো জাতীয় নাগরিক কমিটি সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা তো এই স্পিরিটটাকে ধারণ করে। এটার বাইরে আমরা যেসব ব্যুরোক্রেটিক যে প্রসেসগুলো আমরা দেখেছি, যে প্রসেসগুলোর কথা নানাভাবে বলা হচ্ছে, সেটা নির্বাচন কমিশন তার নিজস্ব জায়গা থেকে বলছেন, সেটা আমলাতান্ত্রিক জায়গাগুলো থেকে বলছেন, এবং আপনি যাকে কোট করেছেন এবং তিনিও যে ব্যাপারগুলো বলছেন, এই প্রত্যেকটা পদ্ধতি আসলে তার একটা নির্দিষ্ট নিয়ম করে তারা বলছেন। কিন্তু জাতীয় নাগরিক কমিটি, আমি আবার বলছি, সেটা যেহেতু জনগণের ম্যান্ডেট বা আকাঙ্ক্ষাকে ধারণ করে, তো গণমানুষ আসলে কি চায়। গণমানুষ, আপনি সারা বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আসলে আওয়ামী লীগ সরকারের আমলে ভোট চুরির মাধ্যমে নির্বাচিত কোনো লোক সেখানে আসলে ছিল, সেটার কোনো ধরনের এক্সাম্পল আসলে নাই। এই ধরনের বিরল ঘটনা আমরা আসলে এর আগে কখনো দেখিনি। তো এরকম একটা বাস্তবতায় সেখানে কিভাবে আসলে আওয়ামী লীগের মতো একটা ফ্যাসিস্ট দলকে
কিভাবে আসলে নির্বাচনের কথা বলা হয় এবং কিভাবে নির্বাচনে যুক্ত করবার কথা বলা হয়, সেখানে নানা আইনের কথা বলা হতে পারে এবং নানা ধরনের জি, মারপ্যাচের কথা বলা হতে পারে। সুজাউদ্দিন, কিন্তু আমি এই গণমানুষ জায়গাতেই যেটা বলছে প্রশ্নটা, জি, সেটাই জাতীয় নাগরিক জি, কমিটি আমি বলছে। এই জায়গাতেই আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যদি আইনি বাধা না থাকে, যদি আদালত থেকে অথবা সরকারের পক্ষ থেকে যদি কোনো সমস্যা না থাকে, সেক্ষেত্রে তাহলে আপনারা অথবা অন্য যে কেউ, যে কোনো রাজনৈতিক দল অথবা যে কেউ যদি, শুধু আওয়ামী লীগ না, যে কোনো রাজনৈতিক দলকে যদি আইনি বাধা না থাকার পরেও নির্বাচন করতে বাধা সৃষ্টি করার চেষ্টা করে, সেটা তাহলে কেমন হলো বিষয়টা? যেমন আমরা বিগত 3 নির্বাচনে দেখেছি যে বাংলাদেশের বিএনপি সহ অনেক রাজনৈতিক দল অংশ নেয়নি। তো তাহলে কি বিষয়টা একই রকম হয়ে গেল? কারণ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ সংগঠন নয়। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, যাদের বিরুদ্ধে যারা অপরাধ হয়তো করেছেন, আদালতের বিষয় সেটা আমরা জানি না, তাদের নিশ্চয়ই বিচার হবে, সেটা এক বিষয়। কিন্তু একটি রাজনৈতিক আইনি দলের, তাদের তো ভোটার সমর্থন বাংলাদেশে কিছু হলেও আছে, সেটা কত আছে আমরা এই মুহূর্তে আমরা জানি না, কিন্তু ভোট হলে সেটা নিশ্চয়ই বোঝা যাবে। আপনার কি মনে হয় বুদ্ধিমানের কাজ কোনটা হবে, ভোটে তাদের অংশ নিতে দেয়া নাকি তাদের ঠেকানো? দেখুন, এখানে বুদ্ধিমান বা বুদ্ধিহীনতার কাজ নয়। মূল ব্যাপারটা হচ্ছে আপনি যে বলছেন যে আইনি বাধা নেই, এই আইনি বাধা না থাকার যে স্পষ্টত ধারণা, সেটা তো আসলে কোন জায়গা থেকে পাওয়া যায়নি। এটা একটা ধারণা মাত্র এবং সেটা নিয়ে কথা চলছে মাত্র। এটার কোনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত কোথাও হয়নি। আর আপনি যেটা বলছেন যে সেটা হচ্ছে সরকার যদি কোনো বাধা না দেয়। এরকম কোনো সংবাদ আমাদের কাছে নাই যে সরকার বলেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এই প্রত্যেকটা প্রক্রিয়াগুলো না, একটা চলমান আলাপের মধ্য সুজাউদ্দিন, দিয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে সবই ঠিক আছে, সবই আলোচনা হচ্ছে। আপনি বলছেন যে, আমি যেটা বলতে চাচ্ছি যে বাধা যে নেই সেটা তো এখনো পর্যন্ত স্পষ্ট আইনিভাবে এবং সবভাবে। যদি আহ, আইন বলে যে না করতে পারবে না, তখন এটা জানা যাবে যে করা যাবে না, কিন্তু যতক্ষণ না না বলছে তার মানে তো করতে পারছে। সেই জায়গায় আমি বলতে চাচ্ছি আর কি। জি, বলুন। না, সেই জায়গায় আপনি জনমানুষের যে ম্যান্ডেট, জনমানুষের যে আকাঙ্ক্ষা এখনো আপনি জানেন যে হাসপাতালের বেডে আমাদের যে ভাইরা তারা এখনো কাতরাচ্ছেন। এখনো শহীদ যারা হয়েছেন তাদের পরিবার এখনো বিচার পায়নি। আপনি এখনো পূর্ণাঙ্গ যে বিচার, সেই বিচারটা তো এখনো হয়নি। এবং এবং এখনো কারা কনভিক্টেড না, সেটা এখনো পুরোপুরি কিন্তু জানা যায়নি। সেই প্রথম প্রক্রিয়াটা এবং সেই বিচার ব্যবস্থাটা কমপ্লিট না করে আওয়ামী লীগ তথা যেকোনো নির্বাচনী বিষয়ে আসলে আলাপ করাই খুব বেশি ন্যায্য নয়, যেটা জনগণ আসলে খুব বেশি চায় না। জি, এইখানে আমি একটি প্রশ্ন রাখতে চাই যে জনগণ আসলে কতটুকু চায়, চায় না, অথবা কতটুকু পার্সেন্টেজ চায়, এটা আপনারা কিভাবে জাজ করছেন আসলে? দেখুন, এটা তো আমরা ৫ আগস্টের পরবর্তী সময়ে তো আসলে আমরা দেখেছি যে এই পুরা আওয়ামী লীগ প্রশ্নে সারা বাংলাদেশ কিভাবে একটা ঐক্যমতে দাঁড়িয়েছে এবং কিভাবে মানুষ তার নিজের কথাগুলো বলছেন। এবং আমি ব্যক্তিগতভাবে জাতীয় নাগরিক কমিটির যেখানে বিভাগীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় যখন কাজ করছি, মানুষের সাথে যখন কথা বলছি, এই মানুষের কথা বলার যে আকাঙ্ক্ষা, মানুষের কথার মধ্য দিয়ে সেটা আমরা দেখতে পেয়েছি। এবং যতবারই আপনি আওয়ামী লীগ প্রশ্নটা এসেছে, ততবারই কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে সবাই বলেছে যে আওয়ামী লীগ প্রশ্ন আসলে কেউ ছাড় দিতে চায় না। বিশেষ করে ফ্যাসিস্ট প্রশ্নে আপনি কিভাবে ছাড় দিবেন? যে সকল রাজনৈতিক পক্ষের, সকল রাজনৈতিক দলের তাদের নেতাকর্মীরাও তো এই আন্দোলনে শহীদ হয়েছেন এবং আহত নিহত হয়েছেন। তো সেই জায়গা থেকে প্রত্যেকেই তো এটা বিচার চায়। তো সেই শহীদদের স্পিরিট ধারণ করে আমরা বলছি যে এটা শুধুমাত্র নির্দিষ্ট কোনো সংখ্যার উপর বেস করে নাই অথবা নির্দিষ্ট কোনো অবজারভেশন নাই, এটা একটা সামগ্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেহেতু আমরা স্পিডকে ধারণ করি, সেই স্পিডের ধারণা থেকে আমরা বলছি যে আওয়ামী লীগ প্রশ্নে প্রথমে যে ব্যাপারটা হতে হবে সেটা হচ্ছে যে এই ফ্যাসিস্টদের বিচার হতে হবে। সেই বিচারের পরেই আসলে তারা রাজনীতি আসবে কি আসবে না। যখনই আপনি দেখবেন যে সে কনভিক্টেড হয়েছে কি হয় নাই, এখনো অনেকে যারা বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তাদেরকে ধরা হচ্ছে এবং অনেক মামলা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ হয়নি। তো সেই প্রথম প্রক্রিয়াটা তো আসলে শেষ হতে হবে, তারপরে না আপনি দ্বিতীয় প্রক্রিয়ার আলাপটা করতে পারবেন। জি, তো সেই আলাপের মধ্যে আমরা আছি। জি, ধন্যবাদ। সুজাউদ্দিন, আমি ঠিক এই জায়গা থেকে আমি আপনার কাছে যে বিষয়টাতে আসতে চাই তা হচ্ছে যে আপনাদের জাতীয় নাগরিক কমিটি থেকে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসতে পারে হয়তো বা কিছুদিনের মধ্যেই, যেটা আমরা জানি। এবং এখানে যদি একটু বলি যে আপনাদের দলের পক্ষ থেকে বারবারই আমি বিভিন্ন জনের সাথে, আপনাদের বিভিন্ন যারা সদস্য আছেন তাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং বিভিন্ন গণমাধ্যমে যেটা দেখেছি যে আপনারা বারবার বলছেন যে আগে সংস্কারটা হবে, তারপরে আপনার নির্বাচনের কথা বলছেন, যে একটি নির্দিষ্ট মাত্রায় সংস্কারের পর। এটি অনেকে প্রশ্ন তুলছেন অথবা অনেকে বলছেন, আপনি হয়তো বা গতকালকে দেখেছেন যে বিএনপির নেতা রুহুল কবির রিজভী তিনিও বলেছেন যে সরকারের পৃষ্ঠপোষকতায় যদি কোনো রাজনৈতিক দল হয় তাহলে সরকার প্রশ্নবিদ্ধ হবে এবং নানা রকম প্রশ্ন উঠছে। এর মধ্যে আরেকটি প্রশ্ন যেটা হচ্ছে যে
অনেকে বলছেন যে এটা কি একটা কৌশল, যে যদি সরকার বেশি সময় নেয় সেটা আপনাদের জন্য আসলে রাজনৈতিক দল গোছাতে অনেক বেশি একটু সুবিধা হবে, যেহেতু নতুন রাজনৈতিক দল, এই জন্য আপনারা আসলে সেই টাইমটা বাই করতে চাচ্ছেন, এরকম কোনো বিষয় কি রয়েছে? আসলে দেখুন যে জাতীয় নাগরিক কমিটির কি পরিমাণ সময় দরকার বা কি সময়ের উপর বেস করে সরকার চলবে, মূল ব্যাপারটা আসলে এইটা না যে জাতীয় নাগরিক কমিটির সময়ের উপরে তো আসলে সরকার চলবে না, সরকার তার নিজস্ব গতিতেই চলে। মূল ব্যাপারটা হচ্ছে যে আপনি এখনো পর্যন্ত সড়ক আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন, নোভেট অন এডুকেশনে যারা অংশগ্রহণ করেছিলেন, এই প্রত্যেকটা পক্ষ এবং যে তরুণ জনগোষ্ঠীটা আছে, একটা বিশাল তরুণ জনগোষ্ঠীর এখনো ভোটার প্রক্রিয়ায় কিন্তু তাদের ভোটার যে লিপিবদ্ধকরণ সেটাও কিন্তু এখনো হয়নি। তো এত বড় একটা বিশাল জনগোষ্ঠীকে আপনি, যারা আন্দোলনের বিশাল অংশীদার, তাদেরকে বাদ দিয়ে আপনি কিভাবে নির্বাচন কিংবা কিভাবে বড় ধরনের সংস্কারটুকু করবেন? তো আমরা বারবার বলছি, এই যে তারুণ্য নির্ভর রাজনীতি, এই তারুণ্য নির্ভর রাজনীতিতে যে তরুণদের অংশগ্রহণ, সাথে সাথে এই বিশাল জনগোষ্ঠীকে ভোটার তালিকায় লিপিবদ্ধকরণ এবং প্রয়োজনীয় যেসব সংস্কারগুলো দরকার সেটা যাতে করেই, আমরা আমরা নিজেরাও বলছি, সেটা যাতে করেই যে একটা রাজনৈতিক পাঠাতন তৈরি করা, কোন ধরনের রাজনৈতিক মাঠটা এখনো তৈরি হয়নি। এটা এমন একটা দেশ দেখুন যেখানে একজন মানুষ তার নাগরিক অধিকার পাওয়ার জন্য তার রাজনৈতিক পরিচয়ে নাগরিক অধিকার পেতে হয়। এখনো পর্যন্ত একজন ছাত্র যে তরুণ নেতৃত্বে ছিল, সে এখনো বলতে পারছে না যে কালকে সে যদি সে তার অঞ্চলের প্রতিনিধিত্ব করতে চায়, সে আসলে কিভাবে করবে, সেটাও কিন্তু এখনো কোনোভাবেই তৈরি না। এবং দলগুলোর মধ্যে আমরা কোনো ধরনের গণতান্ত্রিকতার চর্চা সেটাও কিন্তু আমরা দেখছি না। তো আসলে আগস্টের যে স্পিরিট, সেই স্পিরিটটাকে আপনি আসলে কিভাবে ধারণ করবেন, সেটার প্রতিফলনটা আপনি কিভাবে দেখবেন, সেটা দেশ তথা বিশ্বের দরবার, সেই প্রতিফলনের জন্য আমরা বলছি যে প্রয়োজনীয় সংস্কার করতে হবে, যে সংস্কারটা একটা রাজনৈতিক পাটাতন তৈরি করবে, এই পাটাতনের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত হবে। এর বাইরে 50 ঊর্ধ্ব আসলে যে জনগোষ্ঠী, আমি একটা বিষয় গতকালকে বিভিন্ন জায়গায় বলছিলাম, সেটা হচ্ছে যে আমাদের বড় রাজনৈতিক পক্ষগুলো তারা আসলে তাদের তরুণদের কথা শুনে না। একজন ভদ্রলোক একজন বলছিলেন, বলছে ভাই আন্দোলনে ছিলাম, এখন নানা জায়গায় স্পেস পাচ্ছি, কালকে যদি দলে ফেরত যাই তাহলে আমার সিরিয়াল হবে 15 নম্বরে এবং কোন ধরনের আসলে আমার কথা শোনা হবে কিনা সেটাও নিশ্চিত না। আরেকজন বলছিলেন যদি আমাদের মুরব্বীরা জানতেন শেখ হাসিনাকে এভাবে পালাতে হবে তাহলে হয়তো তাকে পালাতে হতো না। এই প্রত্যেকটা তরুণ রাজনৈতিক যে জনগোষ্ঠী বা প্রতিনিধিদের কথাগুলো আসলে সবার শোনা উচিত। সেটা শুনলেই আমরা কি পরিমাণ সময় দরকার, জনগণ কি পরিমাণ সময় চায়, সেটা যদি বুঝতে পারি তাহলে এই ধরনের অনার্য কথাগুলো আসলে ঠিক বলবে না আর কি। জি, সুজাউদ্দিন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু ছোট করে, মোহাম্মদ শাহাদাত হোসেন, আমাকে বিরতিতে যেতে হবে, এর পরবর্তীতে ফিরে আবার আমি আপনার কাছে আসবো ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে। এই যে তরুণদের বাংলাদেশে আবার রাজনীতিতে যে আসার একটি আগ্রহ দেখতে পাচ্ছি আমরা, তরুণ নির্ভর বাংলাদেশের অর্থনীতি, সবকিছু মিলিয়ে আপনার কাছে কেমন মনে হচ্ছে, কোন দিকে যাচ্ছে? আসলে যদি মূলত বলি অর্থনৈতিক জায়গাটা, রাজনীতি একটা বিষয়, কিন্তু বিভিন্ন জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা সম্পৃক্ত হচ্ছেন, এই জায়গাটাতে আপনি কতটা দেখছেন যে বেগ পাচ্ছে অর্থনীতি? জি, ধন্যবাদ। দেখুন যে বাংলাদেশে যদি আপনি, আমি বলবো বয়স কাঠামোর ভিত্তিতে জনগণকে দেখতে পান তাহলে বলা হয় আমরা যেটা হচ্ছে জনমিতির লভ্যাংশ, এই বিবেচনায় যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলেন, কেন বলা হচ্ছে? কারণ 68%, 68%, যেখানে 50%-এর ঊর্ধ্বে হলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা বলি, সেই জায়গায় 68% মানুষ কর্মক্ষম। অতএব সেই জায়গাটাই যদি বিবেচনা করেন এবং ইয়তের কথা চিন্তা করেন তাহলে 2/3 পপুলেশন। বিষয়টা হচ্ছে বিশাল সম্ভাবনার দেশ, কিন্তু সেই তারুণ্যের শক্তিটাকে কাজে লাগাতে হবে। এখন কাজে লাগানোটা মানে যে রাজনীতি করে কাজে লাগানো, বিষয়টা তা না। রাজনীতির মতো যদি আঁকতো, অর্থাৎ গণতান্ত্রিক যে প্র্যাকটিস উইদিন পার্টিস, আমি বলবো একটা হচ্ছে কান্ট্রির মধ্যে, দেশের ভিতর, আর একটা হচ্ছে দলের ভিতর, আসলে সেই জায়গাটা আমরা সত্যিকার অর্থেই দেখতে পাই না। দলকে নিজের ভাবি, দেশটার চেয়ে দল বড়, মানে দেশ বড়, সেই ভাবনাটাই আমাদের ভিতর আসে না। সেটা যে কোনো রাজনীতিবিদ, ইরেসপেক্টিভ অফ দ্য পার্টিস, আপনি যদি প্রকৃতপক্ষে পলিটিক্সকে মূল্যায়ন করেন, কথা হচ্ছে যে সেটা হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। যেমন ধরেন 5ই অগস্টের ঘটনা হোক, তারপরও এর আগে 12-13 দিকে জ্বালাও পোড়ার কথাও চিন্তা করেন, সেই সব যদি চিন্তা করেন, এটা দেশের ক্ষতি। দেশের ক্ষতি ইন এ সেন্স, এখন আমার জিডিপির প্রবৃদ্ধি 3, 3.5 থেকে 4-এর মধ্যে হিসাব করতে হচ্ছে। অর্থাৎ এই ধরনের স্ট্রাগল একটা দেশকে নিচের দিকে নেয়। কিন্তু যদি সংস্কার ভালো না করতে পারেন, ভালো প্রোগ্রাম
অ্যাকশনস অ্যাক্টিভিটিস না নিতে পারেন, তাহলে এই কার্ভটা যে কার্ভ হয়, যে মানে নিচের দিকে শুরু হয়, এটা আপে নিতে হলে প্রথমে এটার কারণে নিচে আসবে আরো, কিন্তু উপরে নিতে হলে তার জন্য দেখতে হয়। কিন্তু জি আমরা যদি সেই দেখার জায়গাটা শাহাদ দেখি, হোসেন, আমি বলবো জি ঠিক এই জায়গাটাতে আমি আসবো, আমাকে একটি বিরতি নিতে হবে। বিরতিটা নিয়ে আমি আপনার সাথে এই বিষয়ে আবার আলোচনা করব, এবং সুজাউদ্দিন আপনিও থাকবেন, আপনার সাথে আরো বেশ কিছু বিষয় আলোচনা করব। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি সরাসরি আলোচনায় চলে যাব। আমি একটু ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন আপনার কাছেই আবার ফিরে আসতে চাই একটু অন্য প্রসঙ্গ নিয়ে। আমি অনুষ্ঠানের শুরুতে যেমন বলছিলাম, বেশ কিছু তথ্য দিচ্ছিলাম, তার মধ্যেও ছিল পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক কারণে বঙ্গোপসাগরের গুরুত্ব দিন দিন বাড়ছে। এ কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগরে বড় বড় শক্তির নজর পড়েছে, এবং এটাকে এখন সহযোগিতা ও প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু করতে চায় সরকার। অর্থনৈতিকভাবে আসলে এই জায়গাটি আমরা যদি বলি, এই অঞ্চলটি কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সময়ের সাথে, একটু যদি বলতেন, এবং বাংলাদেশ এখান থেকে আসলে কিভাবে লাভবান হতে পারে। এই যে পররাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রতিযোগিতা এবং সহযোগিতার কেন্দ্রবিন্দু করতে আসলে সরকার কাজ করতে চায়, এই জায়গাটি যদি একটু বলতেন। যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন যে এটা কিন্তু যে কথাটা বলছে খুবই গুরুত্বপূর্ণ ইন এ সেন্স, সেটা রাজনৈতিক দিক থেকে যেমন গুরুত্বপূর্ণ, ঠিক অর্থনৈতিক ভাবে এবং গ্লোবাল পলিটিক্স এর ক্ষেত্রেও কিন্তু এই জায়গাটা একটা সেন্ট্রিক, মানে আমি একটা সেন্টার রোল প্লে করে। বিষয়টা হচ্ছে যে কেন, সেটা হচ্ছে যে এই জায়গাটা প্রতি আমেরিকার এক ধরনের আকর্ষণ রয়েছে তার নিয়ন্ত্রণের কেন্দ্রবিন্দু হিসাবে। আবার এই জায়গায় পরাশক্তি, আপনি যদি অন্যান্য শক্তির কথা চিন্তা করেন, তাহলে চীন এবং ভারতের রিলেশনশিপ। অতএব এই যে আমি বলবো যে এই ট্রাইপার্ট্রিস যে যে সেন্টার অফ ইন্টারেস্ট, সেই জায়গা থেকেই কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন বাংলাদেশের আরেকটা জিনিস রয়েছে, এই সাগর কেন্দ্রিক কিন্তু আমাদের যদিও এক্সপ্লোরেশন করা হয় না, বাট হিউজ মিনারেল রিসোর্সেস এবং সি ফিশ, সেই জায়গা থেকে সামুদ্রিক যে সম্পদের কথা বলি আমরা, ব্লু ইকোনমির কথা বলি, সেই জায়গাটার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হয়তো এক্সপ্লোর করতে যে পরিমাণ রিসোর্স দরকার সেই জায়গার জন্য করতে পারছে না, কিন্তু এই ধরনের রাষ্ট্র অনেক রয়েছে যারা কিন্তু সেই সম্পদকে আহরণ করছে এবং ব্যবহার করছে এবং জিডিপিতে কন্ট্রিবিউশন করছে। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কিন্তু এইটাকে কেন্দ্র করেই আসলে হচ্ছে যে রোল প্লে করতে পারে। কিরকম বিষয়টা হচ্ছে, আপনি আপনার স্বার্থ দেখবেন। পৃথিবীর সব দেশ, যেমন বলা হয় যে আমরা ইকোনমিক্স এর প্রফেসর প্রথমেই বলি যে পজিটিভ সেন্সে সেলফ ইন্টারেস্ট শব্দটাকে, স্বার্থপরতা, নিজের স্বার্থ যদি আমি রক্ষা করতে পারি, সাফল্যের দিকে নিয়ে যেতে পারি, প্রত্যেকটা মানুষ যদি পারে, তাহলে দেশটা এগিয়ে যায়। ঠিক যে দেশ তার নিজের স্বার্থটা বুঝবে সেই দেশে এগিয়ে যাবে। একটা দেশ ধনী আর একটা দেশ গরিব, বলা হয় এক্সপ্লয়টেশন করছে। কারণ কে এক্সপ্লয়েট করছে? যে তার স্বার্থটা বেশি বুঝছে। অতএব সেই স্বার্থের জায়গাটাকে যদি ছাড় দিয়ে আপনি করেন, তাহলে আসলে রিসোর্স আর রিসোর্স, আমরা দেখি রিসোর্সফুল কান্ট্রি, রিসোর্স আমরা বলি পোর থাকে, কেন থাকে? সম্পদে পরিপূর্ণ আফ্রিকান দেশ আছে, কিন্তু তারা অনেক গরিব রাষ্ট্র কেন? সম্পদ থাকা সত্ত্বেও কেন গরিব? এইগুলাই কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্স এর কারণ। অতএব আমি বলবো এই জায়গায় যেমন চীন বাংলাদেশে এফডিআই দিয়ে যেরকম সাহায্য করতে পারে, ঠিক আমেরিকাও করবে, ইন্ডিয়াও করবে। অতএব প্লেয়ারকে, ইউ আর দ্য প্লেয়ার, ইউ আর ইন দ্য সেন্টার, সো ইউ হ্যাভ টু নো হাউ টু প্লে দ্য রোল। অতএব বাংলাদেশ যদি সেই জায়গায় গেম খেলতে পারে, অর্থাৎ লিড নিতে পারে, তাহলে কিন্তু এটা কোনো কিছুই না, নিজের স্বার্থ রেখেই ম্যাক্সিমাম গেইন এবং প্রফিট নিতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দেখেন বাংলাদেশ উন্নতির দিকে যাচ্ছে, আপনি এফডিআই এর চিন্তা করেন, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমরা বলি পলিটিক্যাল স্টেবিলিটির কথা, 15 বছর থাকার পরেও উন্নতি যতটুকু হয়েছে, কিন্তু ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কি হয়েছে? যেটা জিডিপিতে প্রবৃদ্ধি আনতে পারে, যেটা একটা স্টেবল একটা গ্রোথ, যেটা স্লো এন্ড স্টেডি আনবে। এখন তো আমরা উপরে উঠছি, নিচে যে পড়েছি
এখন কিন্তু উঠতে পারছি না, বরং আরো নিচে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তাহলে সেই সম্ভাবনাগুলা কেন তৈরি হয়েছে? তার মানে হচ্ছে আমরা না পারছি আন্তর্জাতিক রাজনীতিকে ব্যবহার করতে, না পারতেছি কিন্তু দেশের রাজনীতিকে ঠিক করতে, না পারতেছি অর্থনীতিকে ঠিক করতে। সেই সংখ্যাগুলাই কিন্তু এখন তৈরি হয়েছে। এখন বিষয় হচ্ছে আমি যে কথাটা বলছিলাম, যে কার নিচের দিকে নামবেন, দ্যাটস ফর ট্রু। কারণ একটা শক হইছে, এনি কাইন্ড অফ শক, ডিটারিওরেশন ইফেক্ট, আপনাকে ডেট্রিমেন্টাল ইফেক্টস টু দ্য কান্ট্রি, ক্ষতি করবে, কিন্তু ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার মতো সেই ফোর্সটা কিন্তু তৈরি করতে হবে। সেই ফোর্সটা আসলে আমরা বলি রাজনীতি এবং অর্থনীতি, আসলে পলিটিক্স অলওয়েজ ডমিনেন্ট ইকোনমিক্স, ডমিনেট করে অর্থনীতিকে। কিন্তু অর্থনীতি যদিও গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনীতি যতদিন ঠিক না হবে ততদিন অর্থনীতিটা ওইভাবে ঠিক হতে পারে না। জি, আপনাকে ধন্যবাদ। আমি এখানে আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটি হচ্ছে যে আপনি যেমনটা বলছিলেন বিদেশি বিনিয়োগের আসলে বিষয়টা আছে, আমি এটা আপনার কাছে প্রশ্ন রাখতে চাচ্ছিলাম যে বিদেশি বিনিয়োগের কি অবস্থা। আমি সাথে একটু যোগ করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের বেগবান করতে বিশ্বব্যাংক ও এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি 1.1 বিলিয়ন ইউএস ডলার ঋণ দেবে অনুমোদন করেছে। প্রশ্নটি যেটি হচ্ছে যে এটি রোববার এটি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় বাংলাদেশের, বাই দ্য ওয়ে। এই অর্থ তো ফেরতও দিতে হবে, এবং সেক্ষেত্রে আসলে এই যে আমরা বিগত সময়েও দেখেছি, বিগত যে সরকারগুলো ছিল সে সময়ও দেখেছি বিভিন্ন বিদেশি ঋণ বাংলাদেশ নেয়, এবং একটা সময় যে এগুলো আসলে ফেরত দেয়া কিভাবে হবে সেটিও একটি চিন্তার বিষয়। ঋণ পেলে বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে যে বিদেশ অনেক টাকা দিচ্ছে, বিষয়টা কি আসলে এমনি এমনিই দিচ্ছে নাকি এগুলো ফেরত কিভাবে দিতে হয়, এজন্য বাংলাদেশের অর্থনীতিতে কতটা চাপ অদূর ভবিষ্যতে পড়তে পারে, অথবা এর সুবিধাটা কিভাবে বর্তমান এবং পরবর্তীতে যে নির্বাচিত সরকার আসবে তারা কিভাবে এর লাভটা নিতে পারে, সুবিধাটা নিতে পারে এবং খুব সহজে অর্থটা ফেরত দিতে পারে বলে আপনি মনে করেন? জি, ধন্যবাদ। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, জি। জি, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে একটা দেশ কোন সময় পার করছে, দিস ইজ ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ঋণ নেওয়া, আমি অর্থনীতির অধ্যাপক হিসাবে খারাপ বলবো না। ঋণটা যদি আপনাকে যে ইন্টারেস্ট রেট দিতে হয় তার থেকে 10 গুণ বেনিফিট আপনি তৈরি করতে পারেন। কিন্তু প্রশ্নটা আসছে কোথায়, যে বাংলাদেশ 1971 সালে 16 ডিসেম্বর স্বাধীন হওয়ার পরে আজ পর্যন্ত এই 54 বছরের ইতিহাসে যদি চিন্তা করেন, তাহলে হচ্ছে যে আমরা যে উন্নয়নের জন্য ব্যয় করি পুরাটাই ঋণ করে করতে হয়। সেই ঋণটা দেশের বাহির থেকে, বাইল্যাটারাল মাল্টিল্যাটারাল এজেন্সি থেকে, অথবা দেশের ভিতর থেকে। এবারের লাস্ট বাজেটেও যদি দেখেন 7 লাখ কোটি টাকার বাজেট, 2,65,000 কোটি টাকার উন্নয়ন ব্যয়, সেই পুরাটুকুই কিন্তু ধার। 5 লাখ কোটি টাকা, 5.5 লাখ কোটি টাকা যেটা সরকার রেভিনিউ করতে পারে। অর্থাৎ আমরা একটা দেশটাকে যতটুকু উন্নয়নের উপরের দিকে উঠিয়েছি, আর্থিক সক্ষমতার দিক থেকে সরকার নিজে কিন্তু একটা দরিদ্র এবং হতদরিদ্র। কারণ নামিবিয়া, উগান্ডার সাথে বাংলাদেশের তুলনা করতে হয় ট্যাক্স জিডিপি রেশিও দিয়ে। অতএব সরকার তার সামর্থ্য যখন বাড়াতে না পারে একটা দেশের সরকার, তখন সে প্রকৃত পক্ষে ঋণ দিয়ে, বলে না ঋণ করে ঘি খাওয়ার মতো, ঋণ করে যখন আপনি ঘি খান তখন কথা হচ্ছে সেই ঘি কিন্তু পেটে সয় না। যে কারণে আমি আপনাকে প্রকৃত একটা চিত্র বলি, যেটা হচ্ছে বাংলাদেশ এখন যে পরিমাণ প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট পে করে সেটা মাত্র 3.8 বিলিয়ন। বাংলাদেশ রপ্তানি করে 57 বিলিয়ন, 48 বিলিয়ন আসে শুধুমাত্র হচ্ছে আরএমজি থেকে। 48 বিলিয়ন আরএমজি থেকে আসলে সেখান থেকে 4 বিলিয়ন পরিশোধ করতে আপনাদের মাথা এত গরম কেন? এতে বোঝা যায় রাষ্ট্রযন্ত্রের, অর্থনৈতিক ব্যবস্থাপনার অব্যবস্থাপনার মাত্রা কোথায় গিয়ে পৌঁছেছে। আমি জাস্ট একটা বললাম, আবার রয়েছে 24 থেকে 26 বিলিয়ন রেমিটেন্স। অতএব এই 100 বিলিয়ন আপনি পাচ্ছেন, সেখান থেকে 4 বিলিয়ন দিতে সমস্যা। সমস্যাটা কেন তৈরি হয়েছে? বিকজ আমরা যে এক্সপোর্ট ইম্পোর্ট, রেমিটেন্স এবং ব্যালেন্স অফ পেমেন্ট প্লাস হচ্ছে আমরা যে পরিমাণ ঋণ নিচ্ছি, সেগুলা যে উপযোগিতার বিবেচনা করে যে জায়গায় ইফেক্টিভ, এফিশিয়েন্ট, দক্ষতার সাথে ব্যবহার করা উচিত সেগুলা করছি না। যেমন টাইম ওভাররান কস্ট, আপনি যদি চিন্তা করেন যে একটা প্রজেক্ট, যে প্রজেক্ট গুলা কিন্তু চিত্র আসছে, এগুলো যে হিস্টোরিক্যালি লাস্ট 15 ইয়ার্স এর মধ্যে হয়েছে তা না, ইউ ক্যান গো ব্যাক, দিস ইজ দ্য কালচার।
তার মানে হচ্ছে দুর্নীতি যখন একটা দেশের সংস্কৃতিতে পরিণত হয় সেটা দুঃখজনক। আমি শুধু 15 বছরের ইতিহাস টেনে সেটাকে যদি নস্যাৎ করার চেষ্টা করা হয় সেটা হবে বাংলাদেশের জন্য আরেকটা দুর্জয়। আপনি হিস্ট্রি ঘাটেন যে দুর্নীতি কোথা থেকে শুরু হয়েছে, সেই মূলোৎপাটনে কি শুধু আওয়ামী লীগ, শুধু অন্য পার্টি নয়, কেন নয়? তাহলে তারা তো জুটে রাজনীতি করেছে, তারা তো 16-17টা পার্টি মিলে করেছে, তাহলে তারা কি একত্রিত নয়? তাহলে শুধু একটা পার্টি কেন নিষিদ্ধ? তাহলে তারা জুট বলতে কি বোঝায়? সেই জায়গাগুলো আসলে বিশদ বিশ্লেষণের দরকার। কিন্তু প্রকৃতপক্ষে আমি অর্থনীতির লোক, সেটা বলবো অর্থনীতি আজও সংখ্যার মধ্যে রয়ে গেছে। কারণ হচ্ছে সেই সংখ্যা তৈরি হয়েছে প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে, যে জি, এখন আপনি প্রতিদিন মোহাম্মদ শাহাবুল প্রিন্ট হোসেন। করে দেশের ব্যাংক গুলাকে বাঁচাতে হচ্ছে। জি জি, আপনাকে ধন্যবাদ। আমি নিশ্চয়ই সময় পেলে আবারও আপনার কাছে আসবো। এই যে সার্বিক বিষয় নিয়ে সুজাউদ্দিন আলোচনা করছিলাম, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন। আমি একটু আপনার কাছে একটা প্রশ্ন রাখি, যেটা হচ্ছে যে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে সীমান্তে দুর্নীতির আশ্রয় নিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে ঢুকছে, এটিকে আটকানো খুব কঠিন হয়ে পড়েছে। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আরও দু একজন উপদেষ্টা বিভিন্ন বিষয়ে, বাণিজ্য এবং অর্থ অথবা বিভিন্ন বিষয়ে, বাজারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থেকে শুরু করে বলছেন যে এটা আসলে কঠিন, সিন্ডিকেট ভাঙা কঠিন। কঠিন তো অবশ্যই, এটা আমরাও জানি, কিন্তু সরকারকে এই কাজে আসলে কতটুকু দেখছেন যে তারা কতটুকু পারছে, অথবা তাদের আরো কতটুকু কঠোর হওয়া উচিত বলে আপনি মনে করেন, সুজাউদ্দিন? আহ ধন্যবাদ আপনাকে। আমি যেহেতু আহ, যে বিষয়টা নিয়ে এর আগে কথা বলেছেন এবং এই বিষয়টি আমি দীর্ঘদিন ধরে কাজ করছি, রাখাইনে যে চলমান যে মাল্টি ফ্রন্ট ওয়ারটা চলছে, এটা কিন্তু এটার একটা বিশাল ইফেক্ট। যে যে মাল্টি ফ্রন্ট ওয়ারটা আমরা দেখি যে নর্দার্ন পার্ট অফ রাখাইনে, এবং সেখানে কিন্তু অনেকগুলো সুপার পাওয়ার তারা কিন্তু তাই এই যুদ্ধে অলরেডি তারা নানাভাবে জয়েন করেছে নানা দিক থেকে। তো রাখাইনের এই অঞ্চলে বিশেষ করে আমরা 2017-এ আমরা যে ইনফ্লাক্সটা দেখি, সেখানে 1.1 মিলিয়ন রোহিঙ্গা রিফিউজি বাংলাদেশে অনুপ্রবেশ করে, এবং যেই সমস্যাটা আসলে 90s থেকেই শুরু হওয়া, বিশেষ করে সিটিজেনশিপ অ্যাক্টের মাধ্যমে তাদেরকে ডিনাই করার মাধ্যমে যেটা হয়। তো রোহিঙ্গারা আসলে আসে কিভাবে, এটার অনেকগুলো পথ এখানে আছে। সেটা হচ্ছে যে এই অঞ্চলটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড একটা হিউম্যান ট্রাফিকিং এর একটা বিশেষ অঞ্চল। এবং আমরা 2017 সালে আমরা যখন কাজ করেছি, আমরা তখনও দেখেছি যে এখানে একটা স্বার্থান্বেষী গোষ্ঠী তারা কিন্তু ওই পারে বোট পাঠিয়ে তাদেরকে নিয়ে আসে, এবং সেটা অনেক সময় আমাদের সীমান্তবর্তী সীমান্তরক্ষী বাহিনী যারা আছেন তাদের অনেক সময় অনেকাংশেই তাদের অনেক সময় তাদের কোলাবোরেশন বা তাদের গাফিলতির কারণে হয়ে থাকে, আবার অনেক সময় তাদের চোখ ফাঁকি দিয়ে হয়। বিশেষ করে এই পারে যারা বসবাস করে, যেহেতু দীর্ঘদিন ধরে ওল্ড অ্যারাইভাল রোহিঙ্গারা তারা এখানে থাকেন, তাদের অনেকাংশেই চেহারার নানাভাবে মিল। সো তারা কিভাবে যে আসে, অনেক সময় এখানে প্রবেশ করলেই সেটা আসলে ধরেন অনেক সময় চেনা যায় না। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে আমরা রাখাইন রাজ্যের বিশেষ অনেকগুলো অঞ্চল অলরেডি আরাকান আর্মির দখলে আমরা নানাভাবে শুনেছি। তো সেই জায়গা থেকে বর্ডার আসলে আমাদের কি পরিমাণ সুরক্ষা বা কি পরিমাণ নিশ্চিত, এটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হতে পারে। তো সেই জায়গা থেকে যে 80,000-এর যে আসার কথা বলেছেন সরকারি ভাবে, এটার আসলে আমি যদি আনঅফিসিয়াল বলি, এই সংখ্যাটা কিন্তু লাখেরও অধিক। এই সংখ্যাটা, সেটা কিন্তু শুধুমাত্র যে এই গত 1, 2, 3 মাসে আসছে এরকম নয়, যে প্রতিদিন প্রতি সপ্তাহে কোনো না কোনো ভাবে রোহিঙ্গা তারা এখানে আসছেন, তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আসছেন। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে এই এখন বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের জন্মের পর থেকে মায়ানমারের মতো এত বড় একটা স্ট্র্যাটেজিক স্টেট কে আমরা কোনোভাবেই খুবই সিরিয়াসলি দেখা হয় নাই। ইভেন আমাদের ফরেন পলিসিতেও যদি আপনি বলেন, সেটা কিন্তু কোনো আপনি কোনো মডার্ন বা কোনো ন্যায্যতার ভিত্তিতে কোনো ফরেন পলিসি এখানে হয়নি। এখানে ধরেন বেশিরভাগ লোক যেটা করেছে, সেটা একটা খুবই নির্দিষ্ট একটা টার্মস এন্ড কন্ডিশনের মাধ্যমে সেই মায়ানমারকে ডিল করা হয়েছে। কিন্তু এখনকার যে মায়ানমার, সেই মায়ানমারকে ডিল করতে গেলে আপনাকে একদম দাবার গুটির মতো করে এখানে প্রত্যেকটা অংশকে আপনাকে ডিল করতে হবে। সেটার উপর বেস করে কিন্তু আপনার যে বঙ্গোপসাগরীয় উপকূলীয় যে সিকিউরিটি, যে আপনার ডিপ সি যে একটা বড় ধরনের কারিশমা, সেটা কিন্তু এটার উপর নির্ভর করছে। ওই পারে আপনার কালাদান প্রজেক্ট আছেন, এবং সেই কালাদান প্রজেক্টে কিন্তু বিশ্বব্যাপী বড় বড় ইনভেস্টমেন্ট আছে। সেখানে জাপান থেকে শুরু করে ইন্ডিয়া তো চাই যে তার একটা ইন্টারেস্ট থাকুক, চায়না তার স্টেট অ্যাক্টর নন স্টেট অ্যাক্টর তারা দুজনই সেখানে রোল প্লে করছেন। সেখানে বাংলাদেশ আসলে কিভাবে রোল প্লে করবেন? আর আমি নিজেই অনেক সময় বলেছি যে কক্সবাজার থেকেই, শুধুমাত্র কক্সবাজার বা বঙ্গোপসাগরীয় এই জায়গা থেকেই বাংলাদেশ সরকারের 25% জিডিপি সেখান থেকে আহরণ করা সম্ভব। এইটা এমন একটা স্ট্র্যাটেজিক জোন, এমন একটা স্ট্র্যাটেজিক জায়গা যেখানে খুব বেশি মানে এক্সপ্লোর করার কিছুই হয় না, কোনো কিছু এক্সপ্লোর করা হয় না। আর আমি অনেক সময় বলে থাকি ঢাকা আসলে কক্সবাজারকে বুঝেই না।
এটা একটা নির্দিষ্ট জায়গা থেকে একটা ল্যাঙ্গুইস্টিক ব্যারিয়ার আছে। আর খুব মানে অনেক সময় বিশেষজ্ঞরা তারা যান গিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ কাজ করে এমন পলিসি তৈরি করেন যে পলিসিতে ওখানকার স্থানীয় জনসাধারণ মানুষ প্রাণ প্রকৃতির কোন ধরনের পার্টিসিপেশন সেখানে নাই। তো রোহিঙ্গাদের যে আসার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একটা তো আসলে তারা যে জনগোষ্ঠীটা দীর্ঘ বহু বছর ধরে তারা নিপীড়িত নির্যাতিত, সেই জনগোষ্ঠীটা তারা নানাভাবে তারা প্রাণ বাঁচাতে তারা তাদের স্বভাবতই তারা বর্ডারের কাছে আসবেন এবং নানাভাবে চলে আসবেন। কিন্তু আমাদের এই মুহূর্তে শুধুমাত্র তারা কিভাবে আসছেন সেটা নজর না দিয়ে কিভাবে আমাদের সীমান্তের জায়গাটাকে আমরা সুরক্ষিত রাখতে পারি এবং আন্তর্জাতিক পলিটিক্সে মানে জিও পলিটিক্যাল গ্রাউন্ডে আমাদের আগামীর অংশগ্রহণটা কি হবে এবং আমাদের ডিপ্লোম্যাটিক যে পলিসি বা যে নর্মস সেটা আমরা কিভাবে ডিল করব, সেটা কি আমরা সেন্ট্রাল মায়ানমারের সাথে ডিল করব, নাকি আমরা রাখাইনের নন স্টেট অ্যাক্টরের সাথে ডিল করব, অথবা আমরা সেটা কিভাবে ডিল করব, নাকি পূর্ববর্তী সরকারের সাথে ডিল করব? তো বাংলাদেশ আসলে একটা ডিলেমার মধ্য দিয়ে আছে, যে ডিলেমার একটা সংকট আপনারা এই নানা ধরনের আসা যাওয়ার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন। আমি বলি কি, রোহিঙ্গা ইস্যুটার একটা কালেকটিভ কোঅপারেশন বা কালেকটিভ যে কোলাবোরেশন ইন্টারেস্ট স্টেট অ্যাক্টর গুলোর মধ্যে, সেটা খুব বেশি দেখা যায় না। সেটা যদি হয় তাহলে আলটিমেটলি এই প্রবলেমটা সলভ করা যাবে। এবং আর আপনি যে ব্যাপারটা বলছেন, আমরা তো নিজেরাই বলছি যে সরকার যেভাবে চলার কথা, যে জায়গায় জনমানুষের আকাঙ্ক্ষার কথা শোনার কথা, সেটা অনেকগুলো জায়গায় আসলে ব্যর্থ হয়েছে এবং অনেকগুলো জায়গায় ঠিকঠাক ভাবে হচ্ছে না। এমন আমরা জানি যে একটা এখনো সেই লাল ফিতার দৌড়ে একটা বিপ্লবের পরবর্তী সরকার, যে এখনো কেন সেই লাল ফিতার দৌড়ে দৌড়াতে হবে, যে এই নিয়ম সেই নিয়ম এক্স নিয়ম জেড নিয়ম। আপনি যেই জিনিসটা জনমানুষের জন আকাঙ্ক্ষা, সেটার জন্য যদি দ্রুত সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে মানুষ স্বস্তিতে থাকবে। এবং জি। সরকারের যে কোনো ধরনের অসঙ্গতি আমরা গঠনমূলক সমালোচনা সবসময় করে আসছি, এখনো করছি। জি, সুযোগ দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের হাতে খুব সময় কম, আমি একটু ছোট করে মোহাম্মদ শাহাদাত আপনার কাছে আসতে চাই যে বিষয়টি নিয়ে। এই যে আমি একসাথে দুটি প্রশ্ন রাখি, আপনি যদি আমাকে একটু মিনিট তিনেকে শেষ করে দেন। এই যে রোহিঙ্গাদের বাংলাদেশে আসা এবং বহু বছর ধরে এবং আমরা বিগত কত বছর ধরে যা দেখছি সবকিছু মিলিয়ে বাংলাদেশের অর্থনীতির উপরে আসলে এটির কি ধরনের প্রভাব পড়ছে, এই বিষয়গুলো আমরা খুব বেশি একটা বাংলাদেশের সাধারণ মানুষ জানে না। আর আরেকটি বিষয় আমি একটু যোগ করি ছোট করে, এই যে রেমিটেন্স নিয়ে কথা বলছিলেন, যেমনটা 3 সপ্তাহে $2 বিলিয়ন রেমিটেন্স এসেছে, এগুলো খুবই ভালো খবর অবশ্যই। কিন্তু এই যে রেমিটেন্স আর তৈরি পোশাক শিল্প, এই দুইটি বিষয়ের উপর ভর করে বাংলাদেশের অর্থনীতি অদূর ভবিষ্যতে কতটা আগাতে পারবে আপনার কাছে মনে হয়? এটা ধরে রাখা, এটা দিয়ে আসলে বাংলাদেশের অর্থনীতিকে সামগ্রিকভাবে এক্সপ্যান্ড করা কতটা সম্ভব শুধুমাত্র রেমিটেন্স আর তৈরি পোশাক শিল্পের উপরে নির্ভর করে, একটু যদি বলতেন। আহ, আমি সংক্ষেপেই বলি যে প্রথম অবস্থায় যদি রোহিঙ্গার যে পপুলেশনটা জয়েন করেছে বা জয়েন মানে বাংলাদেশে প্রবেশ করেছে আছে, সেটাকে যদি সংখ্যাগত হিসাবে বিবেচনা করেন, তাহলে কিন্তু তারা যে অ্যাসিস্ট্যান্সটা পাচ্ছে বাহির থেকে, সেই জায়গাটায় ন্যূনতম, মানে কথা হচ্ছে যা পাওয়ার কথা বাংলাদেশ কিন্তু সেই জায়গাটাও আদায় করতে পারে নাই। এখন সেটা কিন্তু শুধুমাত্র অর্থনৈতিক দিক থেকে হচ্ছে যে পভার্টি সিনারিও যদি চিন্তা করেন সেটার উপর যেরকম প্রভাব রয়েছে, আপনি যদি ফুড সিকিউরিটির কথা চিন্তা করেন সেই দিক থেকেও রয়েছে। ইভেন সবচেয়ে বড় প্রবলেম যেটা হয়েছে সেটা কিন্তু লোকাল, যে আপনি রোহিঙ্গা এবং যারা লোকাল আছে তাদের মধ্যে কিন্তু একটা বড় ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করে, এবং সেইগুলা আসলে অনেক ক্ষেত্রেই অর্থনৈতিক জায়গার দিক থেকেও যদি চিন্তা করেন তাহলে বহুত এক্সাম্পল প্রেসিডেন্স এবং অনেক গবেষণাও হচ্ছে, কিন্তু সেটা সংস্কৃতি থেকে শুরু করে উৎপাদন থেকে শুরু করে বিভিন্ন দিকেই কিন্তু নেগেটিভ। এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে যে এক ধরনের চুরি ছিনতাই ডাকাতি অনেক ধরনের ক্রাইম, এইটা কিন্তু অনেক মাত্রায় বেড়ে গিয়েছে। তো সমস্ত কিছুর কনসিকুয়েন্স যদি চিন্তা করেন অর্থনীতির উপর নেগেটিভ কনসিকুয়েন্স, কারণ বাংলাদেশের ওই সামর্থ্য নেই যে তাদেরকে ওই ধরনের। আরেকটা জায়গা যেটা বললেন যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি বিবেচনায় যেহেতু আমরা এখন ভালো চাই, এখন ভালো চাওয়াটার ক্ষেত্রে আমাদের প্রত্যাশাটা কিন্তু অনেক ছিল সত্যিকারই, যারা তরুণ যারা আন্দোলন করেছে এবং তাদের প্রত্যাশাটা অনেক বেশি। যেমন আমরা শুনেছি যে 60% রেমিটেন্স আসে না, সেটা হুন্ডি হয়ে যায়। তাহলে 60% না আসলে জুন মাসে $2.5 বিলিয়ন এসেছিল। আমি তার আগে ফিরে যেতে চাই না, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ নিজেই 15 বছরে রেমিটেন্স তলানিতে নিয়ে গিয়েছিল। যখন পারছিল না তখন তারা এটাকে ভালো করার চেষ্টা করছিল, করতে করতে জুন মাসে 1.63 থেকে 6 মাসে অর্থাৎ জানুয়ারি টু জুন এটাকে 2.5 বিলিয়নে পৌঁছে।
আমার প্রত্যাশা ছিল এই সরকারের 3 থেকে 4 মাসের মধ্যে 2.5 ক্রস করে বাংলাদেশের সেকেন্ড হাইয়েস্ট 3 বিলিয়নের 2.5 ক্রস করলেই সেটা সেকেন্ড হাইয়েস্ট এই 54 বছরের ইতিহাসে তৈরি হবে। কিন্তু আমরা সেই লক্ষণ কিন্তু দেখতে পাই না। 2 আমি বলবো আগস্ট সেপ্টেম্বরে বাড়ছে, অক্টোবরে কমেছে, নভেম্বরে তার চেয়েও কমেছে। আপনি যদি 11 মাস পিছনের সাথে তুলনা করবেন বলবেন 40% বেশি। খারাপের সাথে সামান্য একটু ভালো তুলনা করলে 1000%। অক্টোবরে 0.02 মিলিয়ন কমেছে, নভেম্বরে কমেছে $0.20 মিলিয়ন। অর্থাৎ অক্টোবর এবং নভেম্বরে গিয়ে যখন কমতে শুরু করে ডিসেম্বর মাসে সবসময় একটু বেশি আসে, যদি আসে সেটা 2.5 কে ক্রস করার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। 21 দিনে যদি 2 বিলিয়ন হয় তাহলে সেটা 2.7 বিলিয়ন এক্সপেক্ট জি করছি। ডক্টর শাহাদাত হোসেন, হবে। জি আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সময় আজকে একদম শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার সাথে আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা হবে। এবং ASM সুজাউদ্দিন, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনার কথা এবং মতামত আমাদের দর্শকরা আবারও শুনতে পারবেন। ভালো থাকবেন দুজনই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।